ড্রাইভারটা ভৌমিক পরিবারের একজন বেতনভুক কর্মচারী মাত্র। বাসে বসে থাকা বড় লোকেদের ছেলেমেয়েদের অপমান করার দুঃসাহস তার ছিল না। তার কথা শুনে বাসে উপস্থিত লোকজন বাসের জানলা দিয়ে উঁকি মেরে দেখল। তারা দেখতে পেল যে ড্রাইভার ঠিক কথাই বলেছে। সামনে একটা বড় গাছ পড়েছিল, আর সেই গাছের ওপারে তাদের রাস্তা আটকে দাঁড়িয়েছিল কয়েকজন লোক। পরিস্থিতি ঘোরালো দেখে নীল চেঁচিয়ে উঠে বলল, আমাদের এখানে থামলে চলবে না, এক্ষুনি গাড়ি ঘোরাও আর কলকাতা যাওয়ার অন্য কোনো রাস্তা ধরো। নীলের চিৎকার শুনে সবাই একসঙ্গে নীলের দিকে তাকালো। সবাই অবাক, নীল বলছেটা কি? কেউই নীলের সাথে সহমত হলো না। প্রাণ বাঁচিয়েছ বলে মাথা কিনে নাওনি? আমরা সবাই কলকাতা ফিরতে চাই, আমরা এখন কেন উল্টো রাস্তা নেব? তাতে আরো দেরি হয়ে যাবে, বেশি বাড়াবাড়ি করো না তো। লোকজনের ব্যবহারে নীল খুবই বিমর্ষ হয়ে পড়ল। কাল রাতে এরাই নিজেদের প্রাণ বাঁচানোর জন্য নীলের পা ধরতেও রাজি ছিল। নিজের জীবন বাজি রেখে নীল ওদেরকে উদ্ধার করার পরেও রাত পোহাতেই তারা নীলের সমস্ত কথা ভুলে গিয়েছিল। বড় লোকেরা যে কি মাটি দিয়ে তৈরি ঈশ্বরই জানেন। রাস্তায় গাছ পড়েছিল, বাস এগোনোর কোনো সম্ভাবনাও দেখা যাচ্ছিল না। এই সমস্ত দেখে বাসের লোকজন খুবই বিরক্ত হচ্ছিল, কিন্তু কি আর করা যাবে। আরে ভাই, একটু সাহায্য করো না, গাছ পড়ে গিয়ে আমার কাকার পায়ে ভীষণ চোট লেগেছে, বয়স্ক মানুষ চলতে পর্যন্ত পারছে না, কি যে করি, এক্ষুনি কাকাকে হসপিটালে নিয়ে যাওয়া দরকার। হঠাৎ বাসের সামনে দাঁড়িয়ে থাকা লোকগুলোর মধ্যে থেকে একটা ছেলে বলল, বয়স বেশি না, ওই 30-32 হবে। আমরা 4 জন এই পাশের গ্রাম থেকেই আসছি, কাজের জন্য পাহাড়ের উপরে যাচ্ছিলাম, কিন্তু যেতে আর পারলাম কোথায়। মাঝপথে গাছটা পড়ে সব চৌপাট করে দিল, ঝড় বাদলার জন্য এই অবস্থা। অন্য আরেকজন লোক বলল, এখানে তো তেমন কোনো গাড়ি ঘোড়াও পাওয়া যায় না, অ্যাম্বুলেন্স যে ডাকবো সেও যে কখন আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই, কিন্তু ততক্ষণ কি কাকাকে এইভাবে ফেলে রাখাটা ঠিক হবে? আরেকজন ছোকরা নিচু গলায় বলল, কিন্তু তার মুখের ভাবভঙ্গি দেখে বিশেষ ভালো ঠেকছিল না। ওদের কথায় কান দিও না, এক্ষুনি গাড়ি ঘোরাও আর যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলো। নীল কিছু একটা আঁচ করতে পারছিল। অমিও নীলের কথা শুনে মুখ বেঁকিয়ে বলল, আরে আজব তো, তোর বাপ মা কি তোকে কোনো শিক্ষা দীক্ষা দেয়নি নাকি? দেখতে পাচ্ছিস না এখানে একজন অসুস্থ হয়ে পড়েছে? নীল, যদি জীবনে বড় হতে চাও তাহলে নিজের বিবেককে এভাবে বেচে দিও না। সবাইকে নিয়ে চলতে জানলে তবেই জীবনে সফল হওয়া যায়। নবীনও হঠাৎ বিবেকবান হয়ে উঠলেন আর নীলকে জীবনের পাঠ দিতে শুরু করলেন। নীল কিন্তু কারো কথা গ্রাহ্যই করল না। কেউ তার কথা শুনছে না দেখে সে শেষমেশ ড্রাইভারের কাছে গিয়ে অনুরোধ করল, ভাই আমার কথা শোনো, গাড়িটা ঘোরাও আর এক্ষুনি এখান থেকে বেরিয়ে চলো, না হলে খুব বিপদ হয়ে যাবে। ড্রাইভার এদিকে পড়েছিল মহা সমস্যায়। সে বুঝে উঠতে পারছিল না যে তার কি করা উচিত। একটু আগেই এই বড় লোকেদের বাঁচাতে গিয়ে উল্টে তাদের ধমক শুনতে হয়েছে, আর এখন এই লোকটার কথা শুনলে যদি আবার কিছু হয়, তাই সে মাথা চুলকোতে লাগলো। এরই মধ্যে অবন্তিকা এগিয়ে এসে বলল, ড্রাইভার দরজা খুলে দাও আর ওদেরকে উঠে আসতে বলো। না না, একদম দরজা খুলবে না। নীল যেন মরিয়া হয়ে উঠল। বেগতিক দেখে ড্রাইভার শুধু কাঁদতে বাকি রেখেছিল। সে কিছুই বুঝতে পারছিল না যে এসব কি হচ্ছে, আর সেই বা এখন কি করবে। কিন্তু অবন্তিকার কথা অমান্য করার মতন সাহস তার ছিল না। অবন্তিকা এই ভৌমিক পরিবারের হবু বৌমা, অমিয়র বাগদত্তা বলে কথা, আর সে তো অমিয়দেরই কর্মচারী। গতকাল অমিয়র সাথে অবন্তিকার যা মন কষাকষি ছিল সেসব মিটে গিয়েছে, তাই এখন আবার যেইকে সেই। এদিকে অবন্তিকার কথা শুনে 4 জনের মধ্যে একজন দরজার দিকে এগিয়ে এলো, কিন্তু বাকিরা সেখানেই দাঁড়িয়েছিল। লোকগুলোর এই কাণ্ড কারখানা দেখে নীলের সন্দেহ আরও বেশি পাকাপোক্ত হলো। নীল, তুমি খামোখা ওদেরকে আটকাচ্ছ কেন? নীলের ব্যবহার দেখে কনফিউজড হয়ে পড়েছিল অবন্তিকা। অবন্তিকা যতদূর নীলকে চেনে সেই অনুযায়ী নীল মোটেই একজন স্বার্থপর বা নির্দয়ী মানুষ নয়। গতকালই সে সবার প্রাণ বাঁচানোর জন্য 2 বার নিজের জীবনের ঝুঁকি নিয়েছে, তাহলে আজ তার হঠাৎ হলোটা কি? অবন্তিকা কিছুই বুঝে উঠতে পারছিল না। নীল অবন্তিকার কথার কোনো উত্তর না দিয়ে আবার ড্রাইভারকে ধমক দিল, কি হলোটা কি? আমি কি বলছি তুমি শুনতে পাচ্ছ না? গাড়িটা ঘোরাও। এই যে হিরো, ব্যাস ব্যাস, অনেক হয়ে গেছে, অনেকক্ষণ ধরে তোর এইসব নাটক দেখে নিয়েছি। বাসটা আমার, আমি বুঝে নেব। তোকে এখানে ফোকর দালালি মারতে কে বলেছে? অমিও বসে বসে প্রচণ্ড বিরক্ত হচ্ছিল। সে ড্রাইভারকে বলল, তুমি এখানে বসে বসে কি রঙ্গ দেখছো নাকি? এতক্ষণ ধরে বলছি দরজাটা খুলতে পারছো না? এতক্ষণ ধরে এত বোঝানোর পরে যখন কেউ তার কথা শুনল না, তখন নীল খুব অসহায় বোধ করতে লাগলো। সে একটা দীর্ঘশ্বাস ফেলে লোকগুলোর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। গাছটাকে এভাবে রাস্তার মাঝখানে পড়ে থাকতে দেখে নীল আগেই আন্দাজ করেছিল যে গাছটা ঝড়ে পড়েনি, কেউ বুঝে শুনে গাছটাকে গোড়া থেকে কেটে রাস্তায় ফেলে রেখেছে। আর এই লোকগুলোকে দেখে নীলের মনে হচ্ছিল এটা এই 4 জনেরই কাজ। তার উপরে যখন লোকগুলো ওদের কাকাকে হসপিটালে নিয়ে যাওয়ার কথা বলছিল, তখন নীল একজনের কবজিতে একটা ট্যাটু দেখতে পেল। লোকটা প্রাণপণ ট্যাটুটা লুকানোর চেষ্টা করছিল।
কিন্তু নীলের চোখকে ফাঁকি দেওয়া কি এতই সহজ? নীল খুব ভালো করেই বুঝতে পারছিল এরা আর যাই হোক সাধারণ গ্রামের লোক নয়, কিন্তু এরা ঠিক কারা সেটা বুঝে ওঠার আগে অমিয় নিজের লম্বা নাকটা গলিয়ে বসল। কিন্তু আমাদের বাসে তো সমস্ত সিটি ভর্তি, যদি ওরা আমাদের সঙ্গে যায় তাহলে ওদের বসতে দেব কোথায়? নবীনবাবু আসলে নিজের সিটের জন্য চিন্তা করছিলেন। নবীনের কথা শুনে অমিয় কিছু বলে ওঠার আগেই নীল সুযোগের সদ্ব্যবহার করল। সঙ্গে সঙ্গে সে বলল, আমি ওদেরকে আমার সিট ছেড়ে দিতে রাজি। আদ্রিতা, কুণাল, অদিতি আর শালিনী, তোমরা আমার সঙ্গে বাইরে চলো। না না, সেসবের কোনো দরকার হবে না। তুমি একাও যদি বাস থেকে নেমে যাও তাহলেই আমরা কোনো না কোনোভাবে ওদের চারজনকে জায়গা করে দিতে পারবো। নবীন একটা ব্যাকা হাসি হেসে নীলের দিকে তাকিয়ে কথাগুলো বললেন। নবীন কথাগুলো বললেন তার কারণ নীলকে তিনি কোনোদিনই সহ্য করতে পারেন না। যদি তার কথা শুনে নীল এই বাস থেকে নেমে যায় তাহলে ভালোই হবে। কুণাল, তুমিও কি বসে বসে এইসব শুনবে না আমার সঙ্গে যাবে? নীল নবীনের কথায় খুব একটা পাত্তা দিল না, বরং সে কুণালের সঙ্গে কথা বলতে শুরু করে দিল। না না, এমনিতেই বাসে অনেক ভিড় হয়ে গেছে, আমার আর অদিতির খুব সাফোকেটেড লাগছে, আমরা বরং নেমে একটু হেঁটে আসি। ততক্ষণে অমিয় বরং আমাদের জন্য একটা অন্য গাড়ির ব্যবস্থা করে দেবে। অমিয়র দিকে তাকিয়ে বলল কুণাল, আদ্রিতা, তুমি কি আমাদের সঙ্গে যাবে নাকি এখানেই বসে থাকবে? বাসে কিন্তু খুব ভিড় হবে। আদ্রিতার দিকে তাকিয়ে বলল নীল। নীল, তুমি কি বলতে চাইছো? আমার বাসটা ছোট? তোমার কি মনে হয় মাত্র 4টে লোককে আমি এই বাসে অ্যাকোমোডেট করতে পারবো না? জঙ্গলে মরে যাওয়া শুয়োরটার মতো ঘুঁতঘুঁত করতে লাগলো অমিয়। আসলে অমিয় মনে প্রাণে চাইছিল যেন নীল বাস থেকে নেমে যায়। কাল রাতের অত অপমান সে কিছুতেই ভুলতে পারছিল না। কিন্তু নীলের সঙ্গে যদি কুণালও নেমে যায় তাহলে সেটা অমিয়র জন্য খুব একটা ভালো হবে না। অমিয়র এত সাহস নেই যে কুণালকে একা ফেলে সে কলকাতা ফিরে যাবে। আদ্রিতা নিজের কথা বলে ওঠার আগেই শালিনী তাকে মাঝপথে থামিয়ে দিয়ে বলল, চলো নীল, আমিও তোমার সঙ্গে এই বাস থেকে নামব। শালিনীর মুখ থেকে এই কথা শুনে বাসের সব লোকজন হতবাক হয়ে গেল। একজন তো বিড়বিড় করে বলেই ফেলল, শালিনীর মতো মেয়ে এই নীলের মতো অপদার্থের কথা শুনে চলছে আজকাল। মেয়েটার যে কি হলো কে জানে। শালিনীকে যেতে দেখে আদ্রিতার মাথাটা চট করে গরম হয়ে গেল। সে তো বুঝেই উঠতে পারছিল না শালিনী নীলের সঙ্গে এরকম আঠার মতো লেগে রয়েছে কেন। বিনামূল্যে গল্প শুনতে নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফএম ডাউনলোড করুন। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।